ক্লাস 12-এর বায়োলজি ক্লাসে আজ রজতচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল এবং এমব্রায়োজেনেসিস সম্পর্কে আলোচনা করব। প্রথমে জানব মেনস্ট্রুয়াল সাইকেল বা রজতচক্র কী। বিভিন্ন মহিলাদের যৌন জীবনকালে সাধারণত প্রতি 28 দিন অন্তর ডিম্বাশয় এবং জরায়ুর অন্তঃপ্রাচীর গাত্রে যেসব পর্যায়ক্রমিক শারীরবৃত্তীয় ও কলাস্থানিক পরিবর্তন চক্রাকারে ঘটে তাকে রজতচক্র বলে। রজতচক্রকে প্রধানত 4টি দশায় ভাগ করা হয়। সেগুলি হল নাম্বার 1 রজস্রাবীয় দশা বা ব্লিডিং ফেজ, নাম্বার 2 ফলিকিউলার ফেজ বা ইস্ট্রোজেন ফেজ বা প্রলিফারেটিভ ফেজ, নাম্বার 3 ডিম্বাণু নিঃসরণ দশা বা ওভিউলেটারি ফেজ এবং নাম্বার 4 প্রাক রজস্রাবীয় দশা বা লুটিয়াল ফেজ বা সিক্রেটারি ফেজ। এরপর এই দশাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথম দশাটি হল রজস্রাবীয় দশা বা ব্লিডিং দশা। এই দশাটি রজতচক্রের প্রথম 4 থেকে 7 দিন স্থায়ী হয়। এবারে জানব এই দশায় ডিম্বাশয়ের কী কী পরিবর্তন হয়। ডিম্বাণু নিষিক্ত হয়ে ভ্রূণ গঠিত না হলে কর্পাস লিউটিয়াম পূর্ববর্তী দশা থেকে শুরু করে এই দশায় ধীরে ধীরে বিনষ্ট হয়। এই দশায় ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াম থেকে বেশ কিছু প্রাইমর্ডিয়াল ফলিকেলের উৎপত্তি ঘটতে থাকে। এই দশায় জরায়ুর কী কী পরিবর্তন হয় এবার শুনব। কর্পাস লিউটিয়াম নষ্ট হওয়ায় রক্তে প্রোজেস্টেরনের মাত্রা কমে যায়। এর ফলে জরায়ুতে প্রোস্টাগ্ল্যান্ডিনের কার্যকারিতা বেড়ে যায়। প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রভাবে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের কিছু কিছু কোষ মারা যায়। এন্ডোমেট্রিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ায় এখানে উপস্থিত সংকুচিত রক্তবাহগুলি উন্মুক্ত হয়ে পড়ে এবং রক্তক্ষরণ ঘটায়। এই রক্ত জরায়ু থেকে এন্ডোমেট্রিয়ামের মৃত কোষ, রক্তজালক ও ধমনীর বিচ্ছিন্ন অংশ, অনিষিক্ত ডিম্বাণু ইত্যাদিকে সংগ্রহ করে যোনিপথে দেহের বাইরে নির্গত হয়। এই ঘটনাকে রজস্রাব বা মেনস্ট্রুয়াল ফ্লো বলা হয়। এর পরবর্তী দশা হল ফলিকিউলার দশা বা ইস্ট্রোজেন দশা বা প্রলিফারেটিভ দশা। ফলিকল স্টিমুলেটিং হরমোন বা FSH এর প্রভাবে রজতচক্রের পরবর্তী ফলিকিউলার দশা শুরু হয়, যার ব্যাপ্তি সাধারণত 5ম থেকে 14 দিন পর্যন্ত। এই দশায় ডিম্বাশয়ের যে পরিবর্তনগুলি হয় সেগুলি হল FSH এর প্রভাবে ডিম্বাশয়ের মধ্যে অবস্থিত প্রাইমারি ফলিকলগুলো পরিণত হয়, তাই একে ফলিকিউলার দশা বলে। শেষ পর্যন্ত যদিও একটি মাত্র ফলিকলই পরিণত হয় এবং গ্রাফিয়ান ফলিকলে রূপান্তরিত হয়। FSH এর নিয়ন্ত্রণাধীনে পরিণত ডিম্বথলি থেকে অধিক মাত্রায় ইস্ট্রোজেন ক্ষরিত হয়। এই দশায় জরায়ুর যে পরিবর্তনগুলি হয় সেগুলি হল ইস্ট্রোজেনের প্রভাবে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর পুরু ও গ্রন্থিময় হতে শুরু করে। প্রাচীর গাত্রে রক্তজালক ও রক্তবাহ গঠন শুরু হয়। এন্ডোমেট্রিয়াম স্তরটি প্রায় 3 থেকে 5 মিলিমিটার পুরু হয়, তাই এই দশাকে প্রলিফারেটিভ দশাও বলে। এর পরের দশাটি হল ডিম্বাণু নিঃসরণ দশা বা ওভিউলেটারি দশা। রজতচক্রের সাধারণত 14 বা 15 দিনে ওভিউলেটারি দশা সম্পন্ন হয়। এই দশায় ডিম্বাশয়ের যে পরিবর্তনগুলি হয় সেগুলি হল গ্রাফিয়ান ফলিকলগুলি ডিম্বাশয়ের পরিধিস্থ অঞ্চলে সরে আসে
এবং ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াম সমেত বিদীর্ণ হয়। এর ফলে গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে থাকা অপরিণত ডিম্বাণু স্ত্রীদেহের উদর গহ্বরে মুক্ত হয়। এই ঘটনাকে ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশন বলে। এটি লিউটিনাইজিং হরমোন বা LH এর নিয়ন্ত্রণাধীনে সংগঠিত হয়। ওভিউলেশনের ফলে নির্গত অপরিণত ডিম্বাণু 1 থেকে 2 দিনের মধ্যেই ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করে। এই দশায় জরায়ুর প্রাচীর গাত্রের এন্ডোমেট্রিয়াম স্তরে বিশেষ কোনো কলাস্থানিক পরিবর্তন লক্ষ্য করা যায় না। এর পরের দশাটি হল প্রাক রজস্রাবীয় দশা বা লিউটিয়াল দশা বা সিক্রেটারি দশা। রজত চক্রের 15 থেকে 17তম দিন থেকে 28তম দিন পর্যন্ত, অর্থাৎ প্রায় 12 থেকে 14 দিন পর্যন্ত এই দশাটি স্থায়ী হয়। এই দশায় ডিম্বাশয়ের যে পরিবর্তনগুলি হয় সেগুলি হল LH এর নিয়ন্ত্রণাধীনে বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকেল থেকে কর্পাস লিউটিয়াম গঠিত হয়। কর্পাস লিউটিয়ামের সাইটোপ্লাজমে লিউটিন নামক হলদে রঞ্জক কণিকা দেখা যায়। কর্পাস লিউটিয়াম থেকে প্রধানত প্রোজেস্টেরন ও স্বল্প মাত্রায় ইস্ট্রোজেন ও ইনহিবিন নামক হরমোন খরিত হয়। নিষেক সংগঠিত না হলে রক্তে প্রোজেস্টেরনের উচ্চমাত্রা ও ইনহিবিন অগ্রপিটুইটারি থেকে LH এর ক্ষরণের মাত্রা কমিয়ে দেয়। এর ফলে লিউটিয়াল দশার শেষের দিকে, অর্থাৎ রজত চক্রের 28তম দিন থেকে কর্পাস লিউটিয়াম ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। এটি প্রথমে কর্পাস অ্যালবিক্যান্সে পরিণত হয় ও তারপর কর্পাস ফাইব্রোসাম রূপে ডিম্বাশয়ের স্ট্রোমা অংশে মিশে যায়। এই দশায় জরায়ুর যে পরিবর্তনগুলি হয় সেগুলি হল LH ও কর্পাস লিউটিয়াম নিঃসৃত প্রোজেস্টেরনের প্রভাবে জরায়ুর অন্তঃপ্রাচীর গাত্রে অবস্থিত এন্ডোমেট্রিয়াম স্তরের বৃদ্ধি ঘটে। এটি ক্রমশ পুরু ও গ্রন্থিময় হয়। নিষেক সংগঠিত হলে এই অবস্থায় এন্ডোমেট্রিয়াম স্তরটি নিষিক্ত ডিম্বাণু প্রথিত হওয়ার উপযোগী হয়। এন্ডোমেট্রিয়ামে অমরা বা প্লাসেন্টা গঠিত হতে পারে। নিষেক না ঘটলে পরবর্তী রজত চক্র এরপর শুরু হয়। ছবিতে দেখো, রজত চক্রকে মূলত দুটি দশায় ভাগ করা হয়েছে। ওভিউলেশনের আগের দশা অর্থাৎ ফলিকিউলার ফেজ এবং ওভিউলেশনের পরবর্তী দশা অর্থাৎ লুটিয়াল ফেজ। প্রথম গ্রাফটিতে দেখো, ফলিকিউলার ফেজে FSH এবং LH এর ক্ষরণের হার কম থাকে, কিন্তু ওভিউলেশনের ঠিক আগে তা ক্রমশ বাড়তে থাকে এবং ওভিউলেশনের সময় তা সর্বাধিক হয়। ওভিউলেশনের পরে এদের নিঃসরণ আবার কমে যায়। দ্বিতীয় ছবিতে ডিম্বাশয়ের ফলিকলের পরিণতি দেখানো হয়েছে। ফলিকিউলার ফেজে ফলিকেলগুলি পরিণত হয়ে গ্রাফিয়ান ফলিকেল তৈরি করে। ওভিউলেশনে ডিম্বাণু নিঃসরণের পর ফলিকেলগুলি কর্পাস লিউটিয়ামে পরিণত হয় ও শেষে কর্পাস অ্যালবিক্যান্স রূপে নষ্ট হয়ে যায়। তৃতীয় ছবিতে দেখো, ইস্ট্রোজেন এবং ইনহিবিনের ক্ষরণ ওভিউলেশনের সময় সর্বাধিক হয়, কিন্তু প্রোজেস্টেরনের ক্ষরণ ওভিউলেশনের পর বাড়তে থাকে। কারণ তোমরা জানো যে ওভিউলেশনের পরেই কর্পাস লিউটিয়াম তৈরি হয় এবং সেখান থেকেই প্রোজেস্টেরন ক্ষরিত হয়। তাই ওভিউলেশনের পর প্রোজেস্টেরন ক্ষরণের মাত্রা বৃদ্ধি পায়। চতুর্থ ছবিতে ডিম্বাশয়ের এন্ডোমেট্রিয়ামের পরিবর্তন দেখানো হয়েছে। ব্লিডিং ফেজে এন্ডোমেট্রিয়ামের রক্তজালকের স্তরটি নষ্ট হচ্ছে। প্রলিফারেটিভ ফেজে সেটি আবার তৈরি হতে শুরু করছে
এবং তা ক্রমশ পুরু হচ্ছে। এরপর জানব ঋতুচক্র বা ইস্ট্রাস সাইকেল সম্পর্কে। প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত স্তন্যপায়ী ছাড়া অন্যান্য স্তন্যপায়ী স্ত্রী প্রাণীদের জননতন্ত্রে প্রজননকালীন ঋতুতে হরমোনের নিয়ন্ত্রণাধীনে যে সকল শারীরবৃত্তীয় পরিবর্তন চক্রাকারে সংগঠিত হয় তাকে ঋতুচক্র বা ইস্ট্রাস সাইকেল বলে। সাধারণত কুকুর, শেয়াল, ইঁদুর, ভেড়া, ছাগল ইত্যাদি প্রাণীর ক্ষেত্রে ঋতুচক্র দেখা যায়। রজতচক্রের সঙ্গে ঋতুচক্রের পার্থক্য হল ঋতুচক্রে কোনো রক্তক্ষরণ ঘটে না। ঋতুচক্রে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের কোষগুলির বৃদ্ধি দেখা গেলেও কলাকোষ বিচ্ছিন্ন হয়ে দেহের বাইরে মুক্ত হয় না। পরবর্তী যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা হল এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিস কি? নিষেকের ফলে গঠিত ডিপ্লয়েড জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা ও গ্যাস্ট্রুলা গঠনের মাধ্যমে ভ্রূণ গঠিত হওয়াকে এমব্রায়োজেনেসিস বলে। এমব্রায়োজেনেসিসের প্রথম ধাপ হল জাইগোট থেকে মরুলা সৃষ্টি। এসো এই প্রক্রিয়াটি এবার আমরা দেখে নিই। নিষেকের মাধ্যমে উৎপন্ন জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে মরুলা গঠন করে। ক্লিভেজ কি? যে প্রক্রিয়ায় স্ত্রীদেহে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট দ্রুত ও বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য ব্লাস্টোমিয়ার নামক কোষ উৎপন্ন করে তাকে ক্লিভেজ বা সেগমেন্টেশন বলে। জাইগোট প্রথম ক্লিভেজের দরুন বিভক্ত হয়ে একটি দ্বিকোষীয় অবস্থার সৃষ্টি করে। এরূপ ক্লিভেজকে হলোব্লাস্টিক ক্লিভেজ বলে। এর ফলে সৃষ্ট অপত্য কোষগুলিকে ব্লাস্টোমিয়ার বলে। এরপর প্রথম ক্লিভেজের সঙ্গে সমকোণে থেকে দ্বিতীয় ক্লিভেজ সম্পন্ন হয়, ফলে 4টি কোষযুক্ত অবস্থা সৃষ্টি হয়। পরবর্তী ক্লিভেজগুলি সুনির্দিষ্ট পদ্ধতিতে একের পর এক চলতে থাকে। অবশেষে জাইগোটটি 16 থেকে 32টি ব্লাস্টোমিয়ারের সমন্বয়ে গঠিত মরুলা নামক কোষপুঞ্জে পরিণত হয়। ক্লিভেজের দরুন সৃষ্ট ব্লাস্টোমিয়ারগুলিতে পিতৃমাতৃদেহের জিনগত বস্তুর সমবন্টন ঘটে, অর্থাৎ জিনগত দিক থেকে তারা সদৃশ হয়। ছবিতে দেখো, এটি হলো জাইগোট। জাইগোট ক্লিভেজের মাধ্যমে প্রথমে দ্বিকোষীয় অবস্থার সৃষ্টি করে। এরপর 4টি কোষ, 8টি কোষ এইভাবে ক্লিভেজের মাধ্যমে বারবার বিভাজিত হয়ে 16 থেকে 32টি কোষযুক্ত মরুলা গঠন করেছে। এরপর জানব কোথায় কখন মরুলা গঠিত হয়। স্ত্রীদেহে ফ্যালোপিয়ান নালীতে অ্যাম্পুলার কাছাকাছি স্থানে নিষেক সংগঠিত হওয়ার 3 থেকে 4 দিন পর মরুলা গঠিত হয়। এরপর দেখব মরুলার গঠন। মরুলা সাধারণত 16 থেকে 32টি ব্লাস্টোমিয়ার দ্বারা গঠিত নিরেট কোষপুঞ্জ। এটি জোনা পেলুসিডা দ্বারা আবৃত থাকে। মরুলার কেন্দ্রীয় অংশে অবস্থিত মাইক্রোমিয়ারগুলি থেকে অন্তঃস্থ কোষপুঞ্জ বা ইনার সেল মাস এবং পরিধিতে অবস্থিত ম্যাক্রোমিয়ারগুলি থেকে বহিস্থ কোষপুঞ্জ বা আউটার সেল মাস গঠিত হয়। বহিস্থ কোষপুঞ্জের ব্লাস্টোমিয়ারগুলি টাইট জাংশনের মাধ্যমে যুক্ত থাকে, যা থেকে ট্রোফোব্লাস্ট গঠিত হয়, যা থেকে পরবর্তীকালে অমরা বা প্লাসেন্টা সৃষ্টি হয়। অন্তঃস্থ কোষপুঞ্জের ব্লাস্টোমিয়ারগুলির মধ্যে কেবল গ্যাপ জাংশন দেখা যায়, যা থেকে পরিস্ফুরণের মাধ্যমে ভ্রূণ গঠিত হয়। ছবিতে দেখো, মরুলার চারপাশের এই আবরণটি হল জোনা পেলুসিডা, আর মরুলার মধ্যে বর্তমান কোষগুলি হল ব্লাস্টোমিয়ার। এরপর এমব্রায়োজেনেসিসের পরবর্তী ধাপ ব্লাস্টুলেশন।
মরুলা থেকে ব্লাস্টুলা গঠিত হওয়ার পদ্ধতিকে ব্লাস্টুলেশন বলা হয়। ব্লাস্টুলেশন কিভাবে হয় দেখে নেব। নিষেকের প্রায় 72 ঘন্টা পরে মরুলা জরায়ুর অন্তঃস্থ গহ্বরে প্রবেশ করে। মরুলার চারপাশে জোনা পেলুসিডা নামক আবরণ থাকে। এই সময় জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর ক্রমশ পুরু, গ্রন্থিময় ও রক্তজালক সমৃদ্ধ হয়। এন্ডোমেট্রিয়ামের স্তরের এই কোষগুলো থেকে পুষ্টিদ্রব্য সমৃদ্ধ ইউটেরাইন মিল্ক নিঃসৃত হয়। এই ইউটেরাইন মিল্ক জোনা পেলুসিডা স্তর ভেদ করে মরুলার কোষপুঞ্জের কোষগুলির অন্তর্বর্তী ফাঁকে জমা হয়। পরিশেষে এরা মিলিত হয়ে মরুলার কেন্দ্রে একটি তরল পদার্থপূর্ণ গহ্বর সৃষ্টি করে, যাকে ব্লাস্টোসিল বা সেগমেন্টেশন ক্যাভিটি বলে। এই গহ্বর সৃষ্টি হলে মরুলাকে ব্লাস্টোসিস্ট হিসাবে অভিহিত করা হয়। ছবিতে দেখো, এটি হলো মরুলা। মরুলার কোষপুঞ্জগুলির মাঝখানে দেখো, এখানে একটি গহ্বর সৃষ্টি হয়েছে। এই গহ্বরটির মধ্যে ইউটেরাইন মিল্ক জমা হয়। এরপর আস্তে আস্তে গহ্বরটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ব্লাস্টোসিল গঠন করে এবং এইভাবেই মরুলা থেকে ব্লাস্টুলা গঠিত হয়। ব্লাস্টুলা কোথায় কখন গঠিত হয়? স্ত্রীদেহের জরায়ুর অন্তঃস্থ প্রকোষ্ঠে মরুলা থেকে ব্লাস্টুলা গঠিত হয় সাধারণত নিষেক সংগঠিত হওয়ার 4 থেকে 6 দিনের মধ্যে। এরপর দেখব ব্লাস্টুলার গঠন। ব্লাস্টোসিল গহ্বর সৃষ্টি হওয়ায় মরুলার ব্লাস্টোমিয়ারগুলি 2টি স্তরে বিভেদিত হয়। মরুলার বাইরের দিকের কোষগুলো অর্থাৎ ম্যাক্রোমিয়ারগুলো তৈরি করে ট্রোফোব্লাস্ট এবং মরুলার অন্তঃস্থ কোষপুঞ্জ অর্থাৎ ম্যাক্রোমিয়ারগুলি ব্লাস্টোসিল গঠিত হওয়ায় একপাশে সরে গিয়ে তৈরি করে এমব্রায়োব্লাস্ট। ছবিতে দেখো, বাইরের দিকের এই স্তরটি হলো ট্রোফোব্লাস্ট এবং ভেতরের এই কোষপুঞ্জই হলো এমব্রায়োব্লাস্ট। এরপর ব্লাস্টুলার গুরুত্ব কি জানব। জাইগোট থেকে সৃষ্ট মরুলা জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে ততক্ষণ রোপিত হতে পারে না যতক্ষণ না এটি ব্লাস্টুলেশনের মাধ্যমে ব্লাস্টোসিস্টে পরিণত হয়। ব্লাস্টোসিলে যে তরল পদার্থ থাকে তা ভ্রূণকে পুষ্টিদ্রব্য সরবরাহ করে। ব্লাস্টুলার এমব্রায়োব্লাস্টের কোষপুঞ্জ থেকে ভ্রূণ গঠিত হয় এবং ট্রোফোব্লাস্টের কোষ থেকে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন বা বাহ্যিক ভ্রূণীয় পর্দা গঠিত হয়। এর পরের ধাপ হলো ইমপ্লান্টেশন বা ভ্রূণের রোপণ। নিষেক সংগঠিত হওয়ার 7ম দিনে ব্লাস্টোসিস্ট জরায়ুর প্রাচীর গাত্রের এন্ডোমেট্রিয়াম স্তরে প্রথিত হতে শুরু করে। নিষেকের 10ম থেকে 12 দিনে এই রোপণ সম্পূর্ণ হয়। ইমপ্লান্টেশন কিভাবে হয় এবার আমরা তা দেখে নেব। এন্ডোমেট্রিয়ামের সংস্পর্শে আসার পর ব্লাস্টোসিস্টের ট্রোফোব্লাস্ট স্তরের কোষগুলো এমব্রায়োব্লাস্টের কাছাকাছি 2টো স্তরে বিভক্ত হয়। ভেতরের দিকের স্তরটিকে সাইটোট্রোফোব্লাস্ট ও বাইরের দিকের স্তরটিকে সিনসাইটিওট্রোফোব্লাস্ট বলে। সিনসাইটিওট্রোফোব্লাস্টের কোষগুলি থেকে প্রোটিওলাইটিক উৎসেচক নিঃসৃত হয়। এর প্রভাবে এন্ডোমেট্রিয়াম স্তরের কিছু কিছু কোষ পাচিত হয়। ওই অংশ দিয়ে সিনসাইটিওট্রোফোব্লাস্ট এন্ডোমেট্রিয়াম স্তরে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে প্রবেশ করে। এভাবে জরায়ুগাত্রে ব্লাস্টোসিস্ট রোপিত হয়। ভ্রূণ রোপিত হওয়ার স্থানে এন্ডোমেট্রিয়ামের কোষগুলি রূপান্তরিত হয়ে ডেসিডুয়াতে পরিণত হয়। যতক্ষণ না অমরা বা প্লাসেন্টা গঠিত হয় ততক্ষণ ট্রোফোব্লাস্ট সংলগ্ন ডেসিডুয়াল কোষগুলি থেকে ভ্রূণের জন্য প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য ও শক্তির সরবরাহ হয়। ছবিতে দেখো, ব্লাস্টোসিস্ট প্রথমে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের সংস্পর্শে এসেছে। এর পরের ছবিটিতে দেখো, ব্লাস্টোসিস্টের
ট্রোফোব্লাস্ট স্তরটি দুটো স্তরে বিভক্ত হয়েছে। ভেতরের স্তরটি হলো সাইটোট্রোফোব্লাস্ট আর বাইরের স্তরটি হলো সিনসাইটিওট্রোফোব্লাস্ট। এই সিনসাইটিওট্রোফোব্লাস্ট থেকে উৎসেচক নির্গত হচ্ছে, যা এরপর এন্ডোমেট্রিয়াম স্তরকে পাচিত করে ব্লাস্টোসিস্টকে রোপিত হতে সাহায্য করে। এর পরের ধাপ গর্ভাবস্থা বা প্রেগনেন্সি। মাতৃদেহে জরায়ুর অন্তঃস্থ প্রকোষ্ঠে ব্লাস্টোসিস্টের রোপণ থেকে শুরু করে ভ্রূণের গঠন, বিকাশ ও সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত অবস্থাকে প্রেগনেন্সি বা গর্ভাবস্থা বলে। এরপরে গ্যাস্ট্রুলেশন। যে প্রক্রিয়ায় ব্লাস্টুলা গ্যাস্ট্রুলায় রূপান্তরিত হয় তাকে গ্যাস্ট্রুলেশন বলে। ব্লাস্টোসিস্ট জরায়ুর অন্তঃপ্রাচীর গাত্রের এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হওয়ার পর থেকেই এটি শুরু হয়। কিভাবে প্রক্রিয়াটি হয় এবার দেখে নেওয়া যাক। ব্লাস্টোসিস্টের এমব্রায়োব্লাস্টের কোষগুলো বিন্যস্ত হয়ে একটি জার্মিনাল ডিস্ক বা এমব্রায়োনিক ডিস্ক গঠন করে। জার্ম ডিস্কের কোষগুলো দুটো স্তরে বিভেদিত হয়। ব্লাস্টোসিলের দিকে অবস্থিত কোষ দ্বারা গঠিত স্তরকে হাইপোব্লাস্ট এবং সাইটোট্রোফোব্লাস্টের দিকে অবস্থিত কোষ দ্বারা গঠিত স্তরকে এপিব্লাস্ট বলে। এর থেকে ভ্রূণের একটোডার্ম ও মেসোডার্ম গঠিত হয়। প্রাথমিক একটোডার্ম ও সাইটোট্রোফোব্লাস্টের মধ্যে একটি গহ্বর সৃষ্টি হয়। একে অ্যামনিওটিক গহ্বর বলে। এই গহ্বরটি এক প্রকার তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। একে অ্যামনিওটিক তরল বলা হয়। অ্যামনিওটিক তরলের কাজ কি? ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধির জন্য এবং জরায়ুর মধ্যে ভ্রূণের নড়াচড়ার জন্য উপযুক্ত পরিবেশ বা অবস্থা সৃষ্টি করে এই তরল। পরিস্ফুরণরত ভ্রূণকে শুষ্কতা থেকে রক্ষা করে। এটি যান্ত্রিক আঘাত এবং ঝাঁকুনি থেকে পরিস্ফুরণরত ভ্রূণকে রক্ষা করে। প্রাথমিক একটোডার্ম থেকে সৃষ্ট কোষগুলো ব্লাস্টোসিলকে ঘিরে একটি আবরণী গঠন করে, যাকে হিউসার বর্ণিত পর্দা বলে। এই পর্দাটি জার্ম ডিস্কের সঙ্গে সংলগ্ন থেকে একটি থলির মতো অংশ গঠন করে। একে প্রাথমিক কুসুম থলি বলে। সাইটোট্রোফোব্লাস্ট থেকে জার্মিনাল ডিস্ক ও অ্যামনিওটিক গহ্বরের বাইরের দিকে একটি স্তর গঠিত হয়। একে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম বলে। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে একটি বড় প্রকোষ্ঠ গঠিত হয়। একে কোরিওনিক প্রকোষ্ঠ বলে। এমব্রায়োনিক ডিস্কের ওপরের দিকে এন্ডোডার্মের কোষগুলি একটি অঞ্চল গঠন করে। একে প্রোকডাল প্লেট বলে। প্রোকডাল প্লেটের নিচের দিকে একটোডার্মের কোষগুলি বিভাজিত হয়ে বৃদ্ধি পেয়ে একটা স্ফীত অংশ গঠন করে। একে প্রিমিটিভ স্ট্রিক বলা হয়। এই অক্ষ বরাবর নোটোকর্ড গঠিত হয়। প্রিমিটিভ স্ট্রিক অঞ্চলের কিছু কোষ এবং কুসুমথলির কোষ বিভাজিত হয়ে একটোডার্ম ও এন্ডোডার্মের মাঝে বিন্যস্ত হয়ে ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম গঠন করে। এইভাবে তিনটি জার্ম স্তর অর্থাৎ একটোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম সমন্বিত গ্যাস্ট্রুলা দশার সৃষ্টি হয়। ছবিতে তোমরা প্রক্রিয়াটি দেখো। এটি হলো ব্লাস্টোসিল। এই ব্লাস্টোসিলের কাছে এমব্রায়োব্লাস্টের যে স্তরটি রয়েছে সেটি তৈরি করছে হাইপোব্লাস্ট এবং এর ভেতরের দিকে তৈরি হচ্ছে একটোডার্ম। এটি হলো অ্যামনিওটিক গহ্বর, যার মধ্যে রয়েছে অ্যামনিওটিক ফ্লুইড। এরপর এখানে তৈরি হচ্ছে হিউসার বর্ণিত পর্দা, যার সঙ্গে যুক্ত রয়েছে প্রাথমিক কুসুমথলি। এর নিচের দিকে দেখো তৈরি হয়েছে কোরিওনিক প্রকোষ্ঠ। এই মাঝখানে হলো মেসোডার্ম আর এটি হলো প্রিমিটিভ স্ট্রিক। এইভাবে মেসোডার্ম, একটোডার্ম এবং এন্ডোডার্ম সমন্বিত গ্যাস্ট্রুলা দশাটির সৃষ্টি হয়। এই সময় ভ্রূণের চারপাশে একটি পর্দাময় আবরণ সৃষ্টি হয়, যা ভ্রূণকে রক্ষা করে ও এর পুষ্টিতে সহায়তা করে। এদের বহিস্থ ভ্রূণীয় পর্দা বা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন বলে।
বর্ধনশীল ভ্রূণে 4টি বহিস্থ ভ্রূণীয় পর্দা দেখা যায়। সেগুলি হলো কোরিয়ন। কোরিয়নিক গহ্বরকে ঘিরে এই আবরণ গঠিত হয়। এটি মাতৃদেহ থেকে অক্সিজেন ও পুষ্টিদ্রব্য সংগ্রহ করে এবং ভ্রূণের দেহে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থ ত্যাগ করে। অ্যামনিয়ন, এটি অ্যামনিওটিক তরলকে ঘিরে অবস্থান করে ও ভ্রূণকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। অ্যালান্টোয়েস, এটি এন্ডোডার্ম ও মেসোডার্মের মধ্যবর্তী পর্দা। এটি ভ্রূণের শ্বসন, পুষ্টি ও রেচনে সাহায্য করে। কুসুমথলি, এটি অ্যালান্টোয়েস পর্দার নিকটে থাকে। এর মধ্যস্থ তরল থেকে প্রথম রক্তকণিকা ও রক্তবাহ গঠিত হয়। ছবিতে দেখো, এটি হলো অ্যামনিওটিক ফ্লুইড, যাকে ঘিরে রয়েছে অ্যামনিয়ন পর্দা। এটি হলো কোরিয়নিক গহ্বর, যাকে ঘিরে রয়েছে কোরিয়ন। এই ভাঁজ হওয়া অংশটি হলো অ্যালান্টোয়েস, এই হলো কুসুমথলি বা ইয়ক স্যাক। এরপর অর্গানোজেনেসিস, যে প্রক্রিয়ায় গর্ভাবস্থায় গ্যাস্ট্রুলেশন পর্যায়ে উৎপন্ন 3টি জার্মস্তর থেকে বিভিন্ন কলাস্তর, অঙ্গ ও তন্ত্র পরিস্ফুরিত হওয়ার মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ ভ্রূণ বা ফিটাস গঠিত হয়, তাকে অর্গানোজেনেসিস বলে। গর্ভাবস্থায় প্রথম মাসের শেষের দিক থেকে 9ম মাস পর্যন্ত অর্গানোজেনেসিস চলতে থাকে। মনে রাখবে, অর্গানোজেনেসিসের আগে পর্যন্ত ভ্রূণকে বলা হয় এমব্রায়ো, কিন্তু এরপর স্বয়ংসম্পূর্ণ ভ্রূণকে ফিটাস বলা হয়। তোমরা ছবিতে দেখো, এটি হলো ভ্রূণের অর্গানোজেনেসিসের মাধ্যমে সম্পূর্ণ ফিটাস গঠনের পর্যায়, আর পাশের ছবিটি হলো অর্গানোজেনেসিসের শেষ পর্যায়ে গঠিত স্বয়ংসম্পূর্ণ ভ্রূণ বা ফিটাস। এরপর জানব অমরা গঠন বা প্লাসেন্টেশন সম্পর্কে। গর্ভাবস্থায় ভ্রূণ ও মাতৃদেহের মধ্যে যে অস্থায়ী কলার সংযোগের মাধ্যমে ভ্রূণ মাতৃদেহ থেকে পুষ্টিদ্রব্য, অক্সিজেন সংগ্রহ করে এবং ভ্রূণের কলাকোষ থেকে বিপাকজাত ক্ষতিকারক পদার্থ মাতৃদেহে মুক্ত হয়, তাকেই অমরা বা প্লাসেন্টা বলে। নিষেকের পরে প্রায় 3য় সপ্তাহ থেকে অমরা গঠন শুরু হয় ও 10 সপ্তাহের মধ্যে অমরা গঠন সম্পূর্ণ হয়। কিভাবে প্লাসেন্টেশন হয় দেখে নেওয়া যাক। গর্ভাবস্থায় গ্যাস্ট্রুলেশন পর্যায়ের শেষে সর্ববহিস্থ ভ্রূণীয় পর্দা অর্থাৎ কোরিয়ন স্তর থেকে আঙুলের মতো প্রলম্বিত অংশ এন্ডোমেট্রিয়াম স্তরে বিস্তার লাভ করে। এদের কোরিয়নিক ভিলাই বলে। জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে ভিলাইয়ের বৃদ্ধি অনুসারে কতকগুলি খাঁজ গঠিত হতে থাকে। এদের ক্রিপ্টস বলে। প্রোজেস্টেরন নামক হরমোনের প্রভাবে গর্ভবতী মায়েদের জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটি স্ফীত, গ্রন্থিময় ও স্বল্প রক্তজালক সমৃদ্ধ হয়, তখন একে ডেসিডুয়া বলে। কোরিয়নিক ভিলাই এন্ডোমেট্রিয়ামের ডেসিডুয়ার সঙ্গে সংযুক্ত হয়ে প্রকৃত অমরা গঠন করে। ভ্রূণ একটি দড়ির মতো অংশের মাধ্যমে অমরার সঙ্গে যুক্ত হয়, একেই আম্বিলিকাল কর্ড বলা হয়। ছবিতে দেখো, এইটি হলো ডেসিডুয়া আর এগুলো হলো কোরিয়নিক ভিলাই। কোরিয়নিক ভিলাই আর ডেসিডুয়া মিলে তৈরি করেছে প্লাসেন্টা, আর এই অংশটি হলো আম্বিলিকাল কর্ড, যার সাহায্যে ভ্রূণটি প্লাসেন্টার সঙ্গে যুক্ত থাকে। এরপর জানব ফাংশন অফ প্লাসেন্টা বা অমরার কাজ সম্পর্কে। অমরার মাধ্যমে মাতার রক্ত থেকে পুষ্টিদ্রব্য ভ্রূণের রক্তে প্রবেশ করে। অমরার মাধ্যমে মাতার রক্ত থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ভ্রূণের রক্তে এবং ভ্রূণের থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় মাতার রক্তে প্রবেশ করে। ভ্রূণের কলাকোষে উৎপন্ন রেচন পদার্থ অমরার মাধ্যমে মাতার রক্তে প্রবেশ করে। অমরা মাতার দেহ থেকে রোগ জীবাণু ও টক্সিনকে ভ্রূণে প্রবেশে বাধা দেয়।
মাতার রক্ত থেকে অ্যান্টিবডি ভ্রূণের রক্তে প্রবেশ করে, ফলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। অমরা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবেও কাজ করে। অমরা থেকে যে হরমোনগুলি বেরোয় তার মধ্যে উল্লেখযোগ্য হল হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন, কোরিওনিক থাইরোট্রফিন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন ইত্যাদি। এরপর সন্তান প্রসব বা পার্চুরিশন। মাতৃদেহে জরায়ুর মধ্যে বৃদ্ধি ও পরিস্ফুরণের পর পুনর্গঠিত শিশুর জরায়ুর সংকোচনের দরুন অমরা সমেত প্রসবপথের মাধ্যমে মাতৃদেহের বাইরে নির্গত হওয়াকে সন্তান প্রসব বা পার্চুরিশন বলে। প্রক্রিয়াটি কিভাবে হয় দেখে নেওয়া যাক। গর্ভাবস্থার শেষের দিকে ভ্রূণ পুনর্গঠিত হলে সেই সংকেত মস্তিষ্কে পৌঁছয়। তখন পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন ক্ষরিত হয়, যা জরায়ু ও উদরের পেশির সংকোচনে সাহায্য করে। ফলে সার্ভিক্স প্রসারিত হয় ও অ্যামনিয়ন বিদীর্ণ হয়ে অ্যামনিওটিক ফ্লুইড নির্গত হয়। এরপর জরায়ুর সংকোচন ও রিল্যাক্সিন হরমোনের ক্ষরণে সার্ভিক্সের মধ্য দিয়ে জরায়ু থেকে শিশুর মস্তক অংশ যোনিতে প্রবেশ করে। প্রসারিত যোনিপথ দিয়ে শিশু ভূমিষ্ঠ হয়। শিশু ভূমিষ্ঠ হওয়ার 10 থেকে 45 মিনিটের মধ্যে মায়ের জরায়ুর প্রাচীরগাত্র থেকে অমরা বিচ্ছিন্ন হয়। অমরা, আম্বিলিকাল কর্ড ও ভ্রূণীয় পর্দা যোনিপথে দেহের বাইরে নির্গত হয়। এরপর আম্বিলিকাল কর্ডটি কেটে বেঁধে দেওয়া হয়। ছবিতে দেখো, প্রথম ছবিটিতে দেখো সার্ভিক্স ও যোনিপথের প্রসারণ ঘটেছে। এরপর অ্যামনিওটিক ফ্লুইড নির্গমন হচ্ছে। এরপর প্রসারিত যোনিপথ দিয়ে শিশুর মস্তক অংশটি জরায়ু থেকে বাইরে বেরিয়ে আসে। শিশু ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরেই প্লাসেন্টা জরায়ু থেকে বিচ্ছিন্ন হয় এবং আম্বিলিকাল কর্ডটি কেটে বেঁধে দেওয়া হয়। এরপর জানব দুগ্ধ নিঃসরণ বা ল্যাকটেশন কিভাবে হয়। স্তন্যপানের ইচ্ছায় সদ্যজাত শিশু মায়ের স্তনগ্রন্থির বৃন্ত সজোরে মুখ লাগিয়ে টানার দরুন ওই অঞ্চলের মেকানো রিসেপ্টরগুলি উদ্দীপ্ত হয়। ফলে এরা মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে। উদ্দীপ্ত হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটারি কোষসমূহ থেকে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন বা PRH ক্ষরিত হয়। PRH এর প্রভাবে অগ্রভাগের পিটুইটারি থেকে প্রোল্যাকটিন এবং পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন ক্ষরিত হয়। এই হরমোনগুলি স্তনগ্রন্থির বিভিন্ন কোষসমূহকে দুগ্ধ ক্ষরণে উদ্দীপ্ত করে। এরপর অ্যালভিওলাস থেকে দুগ্ধ নালিকার মাধ্যমে পরিবাহিত হয়ে স্তনগ্রন্থির ছিদ্রের মাধ্যমে শিশুর মুখে প্রবেশ করে, অর্থাৎ দুগ্ধ নিঃসরণ ঘটে। ছবিতে দেখো, প্রথমে মেকানো রিসেপ্টরটি উদ্দীপিত হয়েছে। এই বার্তা এরপর পৌঁছে যাচ্ছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস এরপর অগ্রপিটুইটারি থেকে প্রোল্যাকটিন এবং পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। এই দুই হরমোন এরপর স্তনগ্রন্থির বিভিন্ন কোষসমূহকে উদ্দীপ্ত করে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে থাকে। তাহলে আজকের আলোচনা এইটুকুই। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে স্কুল খোলার পর ক্লাসে তা আবার আলোচনা করে দেওয়া হবে। থ্যাংক ইউ।